সকালবেলা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইসলামী ব্যাংকের পশ্চিম পাশে অবস্থিত জিলানি ইলেকট্রিক অ্যান্ড ব্যাটারি হাউস আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় মোবাইলে একটি কল আসলো। অপর প্রান্ত থেকে একজন আতঙ্কিত হতাশ কণ্ঠে বললেন, আপনি কি রাসেল ভাই? আমি বললাম, জি। আপনি কে? তখন তিনি বললেন, ভাই আমি একজন সৌদি আরব প্রবাসী। ভাই আমার আপনার সাহায্য দরকার, একমাত্র আপনিই পারেন আমাকে সাহায্য করতে। তখন আমি বললাম, ভাই এই দুনিয়ার সবচেয়ে বড় সাহায্যকারী তো মহান সৃষ্টিকর্তা। তখন তিনি বলেন, ভাই আমি এটা জানি, কিন্তু একমাত্র আপনিই পারেন আমাকে সাহায্য করতে। আমি অনেক চেষ্টা করেছি ভাই, কোনো চেষ্টাই কিছু হয়নি। সর্বশেষ আপনি পারেন আমার কলিজার টুকরা রাজকন্যা ছোট্ট 5 বছরের মেয়েটার ভবিষ্যৎ রক্ষা করতে। আমি বললাম, কি হয়েছে খুলে বলুন। তিনি বললেন, ভাই আমি আপনার সাথে সরাসরি দেখা করতে চাই, আপনি কোথায় আছেন? আমি বললাম, দেখুন আমি তো এখন বাজারে যাব, দোকানে বসবো, আপনি বাজারে আসেন। কিন্তু ভাই তারপরেও আপনি যদি মোবাইলে আমাকে একটু জানাইতেন আসলে ঘটনাটা কি, আপনি কেন এত পেরেশান। তখন সৌদি আরব প্রবাসী বললেন, ভাই আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনার কথা শুধু আপনি না ভাই এই দুনিয়ার কেউ আগে কখনো শোনে নাই। আমি বললাম, কি বলছেন কি ভাই, এমন ঘটনা ঘটেছে যেই ঘটনা এই দুনিয়ার কেউ জানে না? তখন সৌদি আরব প্রবাসী ভাইটি বললেন, ভাই আমার সাথে আমার জীবনে ঘটা একটি মর্মান্তিক ঘটনার বিস্তারিত আপনাকে জানাতে চাই। ভাই যদি আপনাকে জানাতে পারি আমি মরেও শান্তি পাবো। আমাকে সাহায্য করেন ভাই, আমাকে বাঁচান। আমার আত্মহত্যা করে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। দর্শক তার এই কথা শুনে আমি বললাম, ভাই এসব কথা বলবেন না, আপনার কি সমস্যা আপনি আগে আমাকে সম্পূর্ণ খুলে বলুন, তারপর আমি আপনার জন্য যা কিছু করার আছে আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো ইনশাল্লাহ। তখন সৌদি প্রবাসী ভাইটি বললেন, আমি কিছুক্ষণের মধ্যেই গৌরীপুর আসতেছি, ভাই আমাকে দয়া করে একটু সময় দিবেন, না হয় ভাই আমি একটা কিছু করে ফেলবো। ভাই আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে, কোনো লাভ নাই জীবন রেখে। যাই হোক দর্শক, কথা শেষ করে ফোনটি রেখে দিলাম এবং প্রস্তুতি নিলাম বাজারে দোকানে যাওয়ার জন্য। কিন্তু দর্শক কিছুক্ষণ পরেই তিনি আবার কল দিলেন। ফোনটা রিসিভ করতেই বললেন, ভাই আমি তো বাজারে চলে আসছি, আপনি কি এখনো আসেন নাই? আমি বললাম, না এখনো আসিনি, তবে একটু দেরি হবে, আপনি অপেক্ষা করুন, আমার দোকানে বসুন, আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। সৌদি আরব প্রবাসী ভাইটি বললেন, রাসেল ভাই আমার হাতে সময় নাই, আমার কাছে 1 মিনিট যেন একটি দিনের মতো লাগে, আর একটি দিন যেন একটি বছরের মতো লাগে। আপনি কোথায় আছেন? অনুমতি দিলে প্রয়োজনে আপনার বাড়িতে চলে আসব। দর্শক প্রবাসীর কথা শুনে আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল, তাকে অনেক হতাশ মনে হচ্ছিল। তাই চিন্তা করলাম সে বাড়িতেই আসুক। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমার বাড়িতে চলে আসেন। দর্শক লোকটির অপেক্ষায় আমি আমাদের জিয়ারকান্দি গ্রামের পাশেই গোপচর গ্রামে অবস্থিত একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম। এমন সময় একটি অটো রিক্সা নিয়ে সৌদি আরব প্রবাসী ভাইটি ওখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়েই তিনি হাউমাউ করে কান্নাকাটি করে দৌড়ে গিয়ে আমার 2টি পা জড়িয়ে ধরলেন এবং বলতে লাগলেন, রাসেল ভাই আমাকে বাঁচান, আমার 5 বছরের ছোট্ট শিশুটার ভবিষ্যৎ রক্ষা করেন ভাই। আমার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, বিনা কারণে আমার সংসারটাকে আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে ভাই। আমি বাঁচতে চাই ভাই, যদি আমার সংসারটাকে না বাঁচাতে পারেন আমাকেও মেরে ফেলুন ভাই, আমি বাঁচতে চাই না। দর্শক আমি এমন অবস্থা দেখে ওনাকে বললাম, আরে করছেন কি, আপনি আমার পায়ে কেন ধরছেন? আপনি উঠুন, উঠে বসুন আমার পাশে। কিন্তু কে শুনে কার কথা? লোকটি হাউমাউ করে কান্নাকাটি করছেন, আর তার কথাই সে বলছেন, ভাই আমাকে বাঁচান, না হয় আমি বাড়িতে যাওয়ার সময় মোমনা রোডে গিয়ে গাড়ির নিচে পড়ে নিজের জীবনটাকে দিয়ে দিব। দর্শক তার মুখে এমন কথা শুনে আমি তাকে একটি ধমক দিলাম, কিন্তু দর্শক লোকটি কিছু শুনছিল না। 2 হাত দিয়ে আমার 2টি পা জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল। তারপর আমি বললাম, আপনি আগে ওঠেন, আমার পা ছাড়েন। আমি এমন কেউ না, আমি এমন কিছু না যে কেউ এসে আমার পায়ে ধরবে, এমন যোগ্যতা সম্পন্ন আমি কেউ না। আপনি উঠুন, আমার পাশে বসুন, আপনার সাথে কথা বলছি। তখন লোকটি উঠে আমার পাশে বসলো। আমি দোকানদারকে একটি চা দিতে বললাম, চা দিল। এরপরে বললাম, ভাই আপনি 2 মিনিট বসুন, একটু রিল্যাক্স হন, শান্ত হন, এরপর আপনার সাথে কি ঘটেছে আপনি আমাকে বিস্তারিত বলুন। দর্শক সৌদি আরব প্রবাসী ভাইটি যখন তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বললেন, সত্যি দর্শক আমি অবাক হয়ে যাই। আসলেই তিনি যে বলেছিলেন এমন একটি ঘটনা, এমন একটি অভিযোগ, যে ঘটনার কথাই পৃথিবীর কেউ শোনেননি। দর্শক তিনি বলেন, আজ থেকে 6 বছর পূর্বে একজন মালয়েশিয়ান প্রবাসীর 2 কন্যার মধ্যে ছোট মেয়েকে তিনি বিয়ে করেন।
ওই মালয়েশিয়ান প্রবাসীর কোনো পুত্র সন্তান ছিল না, 2টি মেয়ে ছিল। বড় মেয়েটি নিজের গ্রামে বিয়ে দিয়েছেন, আর ছোট মেয়েটি বিয়ে দিয়েছেন আমার কাছে। 6 বছরের সংসারে আমাদের একটি 5 বছরের কন্যা সন্তান আছে। কিন্তু ভাই, আমার শ্বশুরের কোনো পুত্র সন্তান না থাকার কারণে আমার স্ত্রী প্রায় সময় আমার কাছে বায়না ধরতেন আমি যাতে একেবারে তাদের বাড়িতে চলে যাই, তাদের বাবা মাকে দেখাশোনা করি এবং ওখানেই বসবাস করি। কিন্তু রাসেল ভাই, আমি এই বিষয়টা কোনো মতেই মেনে নিতে পারছিলাম না, কেননা আমার বাড়িঘর সবকিছুই আছে আলহামদুলিল্লাহ, কোনো কিছুর অভাব নাই। আমার কাছে বিষয়টা কেমন যেন লাগে, আমি কেন ঘর জামাই থাকতে যাব। এই নিয়ে মাঝে মধ্যে আমার সাথে কথা কাটাকাটি হতো, এছাড়া আমার স্ত্রীর সাথে আর কোনো বিষয়ে কখনো কিছুই হয়নি। কিন্তু ভাই, এরই মধ্যে ঘটে গেল আরো একটি ঘটনা। যেই বড় মেয়েটা আমার জ্যাঠসকে বিয়ে দেওয়া হয়েছে দেশে, সেই জ্যাঠস আজ থেকে 13 মাস পূর্বে বাচ্চা গর্ভাবস্থায় জরায়ু প্রবলেমের কারণে মৃত্যুবরণ করে। আর তখন থেকেই আমার উপর আমার বাবা মাকে ছেড়ে, আমার বাড়িঘর ছেড়ে আমার স্ত্রীর কথায় শ্বশুর বাড়িতে চলে আসার প্রেসার আরো বেশি বাড়তে থাকে। যখনই প্রেসার বাড়তে থাকে তখনই আমি 1 বছরে ভাই সৌদি আরব থেকে আমার সংসার টিকে রাখার জন্য 3 বার আমি দেশে এসেছি। সর্বশেষ গত কিছুদিন পূর্বে আমার শাশুড়ির সাথে এ বিষয়ে কথা কাটাকাটি হয়। এর 3 দিন পরেই আমি সৌদিতে থাকা অবস্থায় আমার কাছে আমার স্ত্রী ডিভোর্স লেটার পাঠায়। যেদিন আমার কাছে আমার স্ত্রী ডিভোর্স লেটার পাঠায়, এর আগের দিনও তার সাথে আমার ভালোই কথা হয়েছে। কি কারণে সে এই কাজ করেছে আমি সহ্য করতে পারছিলাম না, যেন পাগল হয়ে যায়। টিকিট কেটে পরের দিনই দেশে চলে আসি। দেশে এসে আমি আমার শ্বশুর বাড়িতে সরাসরি যাই। আমার স্ত্রীর হাতে পায়ে ধরি শ্বশুর শাশুড়ির। তারা যা বলে আমি তাই মেনে নিব, তা ওয়াদা করি, কথা দেই, কাগজপত্রে লিখিত দিব বলি। কিন্তু কে শোনে কার কথা? রাসেল ভাই, বিশ্বাস করেন, কোনো প্রকার জায়ঝামেলাই ছিল না আমাদের সংসারে। আমাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা অগাধ ছিল। কিন্তু রাসেল ভাই, হঠাৎ করে কি হয়ে গেল, আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিল। একটা স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিতে হলে আইনত কিছু কারণ থাকতে হয়। সেই কারণগুলোর মধ্যে নিশ্চয়ই আপনি কোনো অন্যায় করেছেন, না হয় আপনার স্ত্রী কেন ডিভোর্স দিবে আপনাকে, আর কিভাবে দিবে? আর তখনই দর্শক ওই সৌদি প্রবাসী ভাইটি বলতে থাকেন, রাসেল ভাই, সমস্যা হচ্ছে এখানে, সবাই স্বার্থপর হয়ে গেছে। কেউ কেউ তো ন্যায্য স্বার্থপর হয়, কিন্তু অন্যায়ভাবে এমন স্বার্থপর কেউ হতে পারে, এটা পৃথিবীতে বিরল। জানতে চাইলাম কি হয়েছে, বলে বলুন। তিনি বলেন, রাসেল ভাই, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ভাইরা ভাই মিলে আমার স্ত্রীকে কনভিন্স করেছে আমার স্ত্রীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমার শ্বশুর শাশুড়ি আমার ভাইরা ভাইয়ের কাছে বিয়ে দিবেন। কেননা আমার ভাইরা ভাইয়ের বাড়ি তো একই গ্রামে, পাশাপাশি বাড়ি। ফলে আমার শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করার জন্য তারা পেয়ে গেলেন। বিনিময়ে তারা আমার স্ত্রীকে আমার কাছ থেকে নিয়ে আমার ভাইরা ভাইয়ের কাছে বিয়ে দিবেন। আমার ভাইরা ভাইও আছে মজায়, কেননা এতদিন তিনি আমার জ্যাঠস নিয়ে সংসার করেছেন, এখন তিনি তার শালিকে নিয়ে সংসার করবেন, সে তো আছে অনেক মজায়। আমার স্ত্রী সেও মজায় আছে, কেননা বিয়ের পর থেকেই তো সে চাইতো আমি যেন তার বাবার বাড়ি গিয়ে থাকি, তার বাবা মাকে দেখাশোনা করি। সেও তার বাবা মাকে দেখাশোনা করার জন্য তার ওই গ্রাম থেকে তার নিজের দুলাভাইকে পেয়ে গেল। আমার শ্বশুর শাশুড়িও সফল, কারণ আমি তো যাচ্ছি না ওখানে, তাই সে তার গ্রাম থেকেই একটা শক্তিশালী পরিবারের একটা ছেলে নিজের জামাই হিসেবে রাখার জন্য নিজের ছোট মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তার কাছে বিয়ে দিবে। রাসেল ভাই, আরেকটা মজা আছে আমার ভাইরা ভাইয়ের, সেটা হলো আমার শ্বশুর শাশুড়ি না থাকলে তো জায়গা সম্পদ সবকিছুই তার। কিন্তু রাসেল ভাই, সবাই সবার স্বার্থের চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ভাই, আমার কি দোষ? আমার ফুটফুটে সুন্দর 5 বছরের কন্যাটার কি দোষ? কেন সে বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে? কি অপরাধ তার? কি অপরাধ করেছে আমি? ভাই, এমন অবিচার অন্যায় এই পৃথিবীতে কোথাও ঘটেছে আমি আর শুনি নাই। আমি আমার উপর গোটা এই অন্যায় অবিচারের একটা ন্যায় বিচার চাই। রাসেল ভাই, আমি একজন সৌদি আরব প্রবাসী, একজন প্রবাসীর ওপর এমন অবিচার, আমাকে বেঁচে থেকে কি লাভ? আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তো সবাই বলবে তোর কোনো দোষ না থাকলে বুঝি আবার বউ চলে যায়, আমি কি উত্তর দিব তাদেরকে? এর থেকে আমার মরে যাওয়াই ভালো। দর্শক, তখন আমি ওই প্রবাসী ভাইকে বললাম, এবার আমি কি আপনার সাথে কিছু বলতে পারি? তখন তিনি বললেন, বলুন, আপনি যা বলবেন, যেইভাবে বলবেন
প্রয়োজনে আমি সারা জনম গোলামি থাকবো আমার শ্বশুর বাড়িতে। ভাই, তারপরেও আমার সংসারটাকে ভাঙতে দিয়েন না। এই সংসার ভেঙে গেলে সত্যি বলছি ভাই, আমি বেঁচে থাকবো না, আমিও মরে যাব। দর্শক, সকাল সকাল জটিল একটি অভিযোগ নিয়ে আসা সৌদি আরব প্রবাসী ভাইটিকে বললাম, আমি আপনার কথা শুনেছি, আপনি এতক্ষণ যা বলেছেন এগুলো যে সব সত্য বলেছেন, এটাই আমি বিশ্বাসী না। কেননা এ সমাজে পারিবারিক হোক আর যে কোনো সমস্যাই হোক, একজন আরেকজনের বিরুদ্ধে এমন অভিযোগ আনে যে অভিযোগের বিষয়ে ওই পক্ষ বা প্রতিপক্ষের বাপ দাদার জীবনও চিন্তাই করে নাই। বর্তমানে বিভিন্ন ঘটনার বিভিন্ন মিথ্যে বানোয়াট অভিযোগ নিয়ে অন্যায় অপরাধীরা পুলিশ প্রশাসন এবং সাংবাদিকদের ব্যবহার করার চেষ্টা করে থাকে। আমি আপনার কথা শুনেছি, কিন্তু আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ দিলেন তাদের কথা তো আমি শুনিনি। আমাকে তাদের সাথেও কথা বলতে হবে। উভয় পক্ষের সাথে কথা বললেই বোঝা যাবে আসল ঘটনা কি। এই অভিযোগের বিষয় নিয়ে স্থানীয় শামীম মেম্বার নামে এক ওয়ার্ড মেম্বারের সাথে বিষয়টি নিয়ে কথা হয়। তিনি কথা শুনে যদিও বলেন আগামীকাল জানাবেন, আগামীকাল তো চলে গেল, তিনি কিছুই বলছেন না, কলও দিলেন না। কিন্তু ওই প্রবাসী ভাই তো বারবার আমাকে কল দিচ্ছেন। আপনি কি গিয়েছিলেন? ভাই, আপনার প্রমাণে যদি আমি অন্যায়কারী হই তাহলে আপনি আমার বিচার করবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাকে আমার স্ত্রী ডিভোর্স দেওয়ার মতো এমন একটা কোনো কারণ কখনো দেখাতে পারবে না। যদি দেখাতে পারে তাহলে এদেশের বিচারে যা হবে তাই হবে। দর্শক, সৌদি আরব প্রবাসী ভাইটির কথা শুনে আমার কাছে এমন মনে হচ্ছিল যে তার পেরেশানি দেখে এমন চিন্তা ভাবনা হচ্ছিল যে না জানি সে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। যাই হোক দর্শক, সবশেষে সাংবাদিক তানিম তিহামি ভাইকে নিয়ে আমি সোজা চলে যাই ও সৌদি আরব প্রবাসী ভাইয়ের শ্বশুর বাড়িতে। দর্শক, ওখানে যাওয়ার পর এমন কিছু ঘটনা ঘটে, সত্যি দর্শক, সেই ঘটনাগুলো দেখে কথা শুনে আমি অবাক হয়ে যাই। মনে মনে ভাবতে থাকি, একটা বাবা মা কিভাবে নিজের স্বার্থের জন্য এমন বড় স্বার্থপর হতে পারে। একটা মা নাকি তার সন্তানের জন্য জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু সেই মা নিজের স্বার্থের জন্য কিভাবে নিজের ছোট শিশু কন্যাটিরও ভবিষ্যতের চিন্তা না করে এমন বড় স্বার্থপর হতে পারে। এই বিষয়টি আমি চিন্তাই করতে পারি না। মালয়েশিয়ান প্রবাসী, সৌদি আরব প্রবাসীর ওই ভাইরা ভাই যার স্ত্রী মারা গেছে এবং একটি ছেলে আছে, তিনি কিভাবে এত বড় স্বার্থপর হতে পারেন যে তার শালীর সুখের সংসার নষ্ট করে, তার শালীকে ভোগ করার চিন্তা ভাবনা করে, তার শ্বশুর শাশুড়ির জায়গা সম্পদ দখল করার জন্য তার শ্বশুর শাশুড়িকে প্রেসার ক্রিয়েট করে তার শালীকে সেই সংসার থেকে এনে তার কাছে বিয়ে দিতে। দর্শক, কিভাবেই বা এই শ্বশুর শাশুড়ি রাজি হন, কিভাবে রাজি হন এই স্ত্রী? এই সমাজে কি চলছে বিস্তারিত দেখুন ভিডিওতে। আপনার মেয়ে জামাইকে ডিভোর্স দিছে, এই বিষয়ে আপনারা এই বিষয়ে কি বলতে চান? আর আপনার মেয়ে কোথায়? কোন মেয়ের সাথে কথা বলতে চাই? আপনার জামাই অভিযোগ করছে যে আপনি আর আপনার স্ত্রী ষড়যন্ত্র করিয়া তাদের সুখের সংসার ভাঙ্গা আপনি যেই মেয়ে আপনার মারা গেছে ওই মেয়ের স্বামীর কাছে আপনার এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, মূলত আপনার ছেলে সন্তান না এদিকে আপনার এই ষড়যন্ত্র করিয়া এই আপনার আগের জামাই এই গ্রামে একই গ্রামের হওয়ার কারণে আপনি এই কাজ করছেন। এই ব্যাপারে আপনার কোনো বলার আছে? বলার আছে? কিছু বলবেন? আপনি বলবেন কিছু? মনিকা, আপনি কিছু বলবেন যে আপনি আপনার সুখের সংসার, আপনার মা বাবার কথায়, মা বাবার সুখের চিন্তা করিয়া এ দুনিয়ার সকল মেয়েরা নিজের বাপ মার বাড়ি ঘর ছাইরা তারা দূর দূরান্তে গিয়া বিয়া বয়, কিন্তু আপনি একমাত্র নারী, আপনার স্বামী আপনার বিরুদ্ধে অভিযোগ দিল যে আপনি আপনার বোনের জামের কাছে বিয়ে হওয়ার জন্য, আপনার বাবা মার আপনার ভাই নেই দীক্ষা বিয়ে হওয়ার জন্য আপনি আপনার স্বামীকে ছেড়ে চলে আসছেন। এটা কি সত্য? সত্য বলেন না তো? আপনি কথা না বলে চলে যাবো মেম্বার সাহেব, আপনি এখানে আছেন, চলে যান। এখন শোনেন, মানে মামু যেটা বলছে ঠিক আছে, উনি আমার সম্পর্কে মামু হয়, তো এখন উনি বারে বারে একটা আমার কাছে কথা বলতেছে যে ওনার গার্ডিয়ান আছে, ওনার গার্ডিয়ানরা বলতেছে যে এই ব্যাপারে উনি বক্তব্য না দেওয়ার জন্য। তো এখন এই ব্যাপারে কোনো যদি একজন বক্তব্য না দেয় উনি, এখন আপনি আসছেন এই বিষয়ে না দিলে তো না, এই বিষয়ে জানার জন্য, তো ওনারা বলতেছে না, আমি তো এই উপস্থিত আছি ওই জায়গায়, ওনারা এই বিষয়ে বলতে চাইতেছে না, মানে কি আরো চাইতেছে না এটা তো ওনারা জানে। এটা একটা মানে ফ্যামিলির বিষয়গুলা আসলে জটিল থাকে,
বিভিন্ন ক্ষেত্রে আসলে সব ক্ষেত্রে আসলে ঢালাওভাবে কিছু বলা যায় না। তো এখন যে বিষয়টা নিয়ে আসছি, আপনাদের যে অভিযোগটা যে মেয়ে আর নিজেদের সন্তান নাই দিকা তারা আরেক মাইয়ারে মানে আরেক জামাইয়ের কাছে বিয়ে দিতেছে। ছেলে পক্ষে অভিযোগ দিছে যে আমার বউ আমার সমুদ্রিনী বলে এটারে বলে, হ্যাঁ হ্যাঁ সমুদ্রি কয় না, বাইরার মানে জেঠস মরে যাও নে, এখন বাইরা বিয়া করবো নি। এখন তারা বাপ মায় চাইতেছে এই মেয়েটারে সুখের সংসার ভাঙ্গাই না এবার কাছে দিয়ে দিবি তাকে সুবিধা। এখন যে মানে মেয়ের জামাই মানে বলরামপুর ইউনিয়নের ওই ছেলে কি করছে, অভিযোগ দিছে আপনার কাছে যে এই মেয়ের বড় বোন, এবং আরো অভিযোগ আছে। এখন এই যে বিষয়গুলা আপনি বললেন, এই অভিযোগগুলা আসলে এক পক্ষের থেকে আপনারা শুনছেন, এটা সত্য না মিথ্যা জানার জন্য দেখছি। এখন সত্য না মিথ্যা ওই বিষয়টা জানার জন্য মানে আসছি। আমার আরেকটা বিষয় আছে যে টাকার অভিযোগ, ঠিক আছে, এখনো তো এই সম্পর্কটা এখনো চিহ্ন হয় নাই না, এটা আমি বলছি এই অভিযোগটা এই জন্য তো আসছি। এখন আরেকটা বিষয় হলো ওই মেয়ে কি ওর বড় বোনের মারা যাওয়াতে বড় বোনের স্বামীর কাছে বিয়ে বইব কিনা, এটাও তো আদত কিন্তু মানে এটার প্রমাণ নিতে আসবে, আপনি রিপোর্টে দেখবেন যখন এখন তো আসলে এই বিষয়ে ওই ছেলের সাথে কি কথা হয়েছে, তাদের কি কথোপকথন হয়েছে, ওই ছেলে তাদেরকে কি দেয় না দেয়, কি উপঢৌকন এখানে আসছে, কিভাবে তারা এই জিনিসটা একটা ষড়যন্ত্র হয়েছে, এগুলার প্রমাণ ডকুমেন্টস আছে কিনা আপনি রিপোর্টে দেখবেন। এইগুলা তো আমি এখন আপনাকে বলতে যাব না। আমি জাস্ট জানতে চাইতেছি যে আপনি একজন স্থানীয় ওয়ার্ড মেম্বার হিসাবে আপনার গ্রামের একটা সাধারণ জনগণ ব্যাপারে এমন একটা মারাত্মক জঘন্য অভিযোগ, এই অভিযোগটার বিষয়ে আপনি কিছু বলেন। অভিযোগের বিষয়ে শুনেন, অভিযোগ যখন ওই পক্ষে আমার ফোন দিছিল, মানে বলরামপুর ইউনিয়নের সম্ভবত সাসাতো ভাই না কি জানি জিয়ারকান্দির, এটা যেহেতু বিচারাধীন অবস্থায় আছে, কোনো পক্ষে এখনো সরাসরি সামাজিক ভাবে বসে নাই, ডিপোজিট লেটার বানানো মালি তো এটা ফাইনাল না, সম্ভবত 15 দিন হয় না ডিপোজিট লেটার, উনি যদি কালকে যদি উঠাই নিয়ে আয়ে তখন তো আপনার এই রিপোর্টটা না, এটা তো দরকারও নাই, বুঝলেন, আপনি তো আর এই ভিডিও ফুটেজটা সবার থেকে আনতে পারতেন না, এটা কিন্তু থাইকে যাবে। তো আপনি এক কাজ করেন, আপাতত 2-1 দিন ওয়েট করেন, ঠিক আছে, ওয়েট করার পর যদি কোনো একটা, এখন আপনি যদি দায়িত্ব নেন এই বিষয়টা যে আমি স্থানীয় ওয়ার্ড মেম্বার রাসেল ভাই, আমি বিষয়টা দেখতেছি, দুই পক্ষের সাথে কথা বইলা কি করা যায় আমি আপনাকে জানাবো। আপনি দায়িত্ব নিলে আমি আমার ওয়ার্ডের এই বিষয় যেহেতু এটা ফ্যামিলির বিষয়, কোনো পক্ষের একটা মান সম্মান একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে এটা কোনো ফ্যামিলিরই সমস্যা, আমার বাচ্চা আছে আপাতত ওইটা বিরোধী থাকে, ঠিক আছে, সমস্যাটা সুন্দর একটা সমাধান করে দেওয়ার জন্য এই কোনো পক্ষের যারা গার্ডিয়ান আছে তাকে আলোচনা সাপেক্ষে ভালো একটা সমাধান দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। ধন্যবাদ, আমি রেজো চাই এটা চেষ্টা করবো, এর পর্যন্ত আপনি বিরত থাকেন। ওকে। দর্শক, আমরা প্রথমে শ্বশুর শাশুড়ি এবং সৌদি প্রবাসীর সাথে এই ডিভোর্স দেওয়ার বিষয়ে কোনো কথাই বলতে পারিনি। আমি তাদের ওখানে যাওয়ার পরপরই তারা মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন, এইজনকে সেইজনকে দিয়ে মোবাইলে কল দেওয়াতে থাকেন এবং টাকার অফার দিতে থাকেন। কেউ বলেন, রাসেল ভাই এটা নিয়ে কি করতে আসছেন, আপনি কলটা দেন, আমি মেয়ের বাবাকে বলে দিচ্ছি, আপনাকে টাকা দিবে, চলে যাবেন। এরপর আরো কত কি। যখন তাদের সাথে কথা বলতে পারছিলাম না তখনই মেম্বার সাহেবকে কল দিয়েছিলাম। এরপর মেম্বার সাহেব এসে তাকে সামনে রেখে যে কথা বলেছি ওই বিষয়টি আপনারা এতক্ষণ দেখেছিলেন। দর্শক, কোনো অভিযোগের বিষয়ে কেউ যদি দামাচাপা দিতে চায়, কেউ যদি লুকিয়ে রাখতে চায় সত্য, এখানে এই মালয়েশিয়ান প্রবাসী এবং তার স্ত্রী এবং তার মেয়ে ডিভোর্সের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন এবং এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না, এর মূলত কারণটা কি হতে পারে? এক, আমি ভিডিও করব আর তাদের এই পারিবারিক বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিব, এটা নাকি সাংবাদিক যেহেতু আসছে তাদের কাছে কিছু বললেই তো রেকর্ড করব, আর আমরা যে অন্যায় করছি এই বিষয়ে কথা বলতে গিয়ে যদি ধরা পড়ে যাই তাহলে এটাই ভালো আমরা কথা না বলি। কারণ কোনটা হতে পারে দর্শক? যাই হোক দর্শক, শামীম মেম্বার সাহেব রিপোর্ট না করার শর্তে আমার কাছ থেকে 2 দিনের সময় নিয়েছেন এবং বিষয়টি নিয়ে সামাজিকভাবে মিট করার কথা দিয়েছেন। কিন্তু দর্শক, একটা নারী শুধুমাত্র লোভে পড়ে তার একটা মেয়ে থাকার পরেও তার স্বামীকে কোনো অন্যায় ছাড়া ডিভোর্স দিতে পারে, এটা কেমন ঘটনা? নিশ্চয়ই এমন কোনো কারণ থাকতে পারে যেই কারণে এই সৌদি আরব প্রবাসীর স্ত্রী তার বিরুদ্ধে এমন একটি অবস্থানে গিয়ে পৌঁছেছে। আর এই বিষয়টি জানতে আমরা প্রবাসীর শ্বশুর বাড়ির প্রতিবেশী, আশেপাশে আত্মীয় স্বজনদের কাছে জামাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করি, আসলেই কি জামাইটা এরকম যে তাকে ডিভোর্স দেওয়ার মতো কাজ সে করতে পারে?
এই নাতিনের বিষয়টা হারটা দুনিয়া জানুক চাইবেন? আমি সামু আমি সামু। আমার বোন নাই, আমার মা নাই, আমার বাপ নাই, আমার পরিবার নাই, আমার মেয়ে নাই উপযুক্ত, আমার ছেলে নাই উপযুক্ত। আগো মা খালা শুনেন, এই মডুফি গ্রামটা আমারই গ্রাম। বুড়া জুয়ান থেকে সবার সাথে আমার সুসম্পর্ক। প্রত্যেকটি আয়োজনে তারা আমার ভালোবাসা ডাকে। টাকা পয়সা কোনো ইস্যু না। এই গ্রামের একটা বদনাম হোক, এটা আমিও চাইবো না। কিন্তু যে একটা অভিযোগ, আমাদের এই গ্রামের বোনদেরকে বিয়ে দিতে অসুবিধা হইব ভবিষ্যতে। আমাদের ছোট ভাইয়েরা বিয়ে করতে অন্য জায়গায় অসুবিধা হইব। যে একটা জঘন্য অপরাধ, যে একটা জঘন্য অভিযোগ আপনার ছেলের বউর বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে, আপনার নাতিনের বিরুদ্ধে। জামাইটা কেমন? মানে জামাইটা ডিভোর্স দেওয়ার মতো জামাই এতে? এদিকে আসেন, এদিকে আসেন, আপনারা একটু কথা বলেন না। আপনারা না জানেন একটা সংসার বাঁচান মানে একটা জগৎ বাঁচাই দেওয়া। জামাই ভালো? তাইলে ঘটনাটা কি? জামাই অভিযোগ করছে বড় মেয়েটা ওই বাইরার বউ মেরে যাওয়া নাকি বাইরের কাছে বিয়া দেওয়ার লেগে হরি বলে এই সালা করছে। আসলে কি ঘটনাটা সত্য? এমন মনে হয় না অন্য কোনো কারণে তার একটু কর না। দেখেন একটা মানুষ জীবন মরণের অবস্থায় রয়েছে, তে বিষ খাইতে যায়, আমার বাইক দিয়া আমি তারে বাঁচার লাগে, তার মা আমার বোন দিয়া কান্দে। এখন ঘটনাটা কি আসলে? একটা দুর্ঘটনা কইটা গেলে জামাই লোকে বউর সমস্যা নাই, বউর সমস্যা নাই, আপনার বাইজি হয়। আচ্ছা আচ্ছা জামাই আছে ন? আচ্ছা থাক না, জামাইটা থাক না। তাইলে আপনারা জামাইকে সাপোর্ট দিতেছেন। এই বাড়ির মানুষ হিসাবে, ফাড়া প্রতিবেশী হিসাবে জামাই ভালোই। আপনি দাদি আপন? এই এক মিনিট, আপনি আটকান কেনে? আপনি মরার পরে যদি আলাইজিং এর আসেল মুন্সি এই ঘটনার ব্যাপারে জিজ্ঞেছিল, তুমি তোমার এই বেটির আটকাই দিছো কেরে? কোন উত্তর দিবেন কি? কেরে মারছে? কেরে মারছে? কেরে মারছে? বাউরে মারছে? দেওরে বাউরে মারছে ওনারে? তুমি তো মোহান নাই করছে, তো আপনার অভিযোগ আছে এই ব্যাপারে কোনো? তুই বলস না কি এজন্য তোর মারছে? এই কথাটাই কইছি না। আপনি পুলিশ কেস করেন না কেন? বাসুরিকে আবার বাইরের বউর মারতে নাকি? ওই মন্টু জাগিরার মন্টু আইসে কালকা ঘটনাটা কি জানতে চাই বলেন? এমন ফলাই নাই? ঠিক আছে ঠিক আছে, আয় না, দুদিন অপেক্ষা করি আর কথা দেওয়া যাবো না। মডুপুর গ্রাম ছোট বিবো, এটা আমি চাইতাম না দিব না। এটা কেমন কথা কইলে? কইলে তা কমু সব ঘটনা কি পাইছে জানান যায় গো? হ্যাঁ আচ্ছা, জামাই দেয় যদি শুনেন, জামাই দেয় যদি অশান্তি করতো আপনার মাইয়ের বিয়ে দিচ্ছেন আমার ভিতরতে, আমার ভিতরে যদি আপনার মাইয়ের অশান্তি করে আপনি জানাইবো না? আপনি জানাইবো না? বাবু আমার তো অশান্তি করে, কোনো রিপোর্ট নাই, আমি কয়ে গেছি। আর এই রিপোর্ট অনেক খারাপ। তার মানে বিষয়টা কি ভাই এটাই? ওই যে ছেলেটা বলছে যে এই মায়েরা বিয়ে করার পরের থেকে খালি কইতো ছেলের গরদামে আইতো, বেড়াই আমি কে গরদামে যেতাম, প্রয়োজনে বাড়ি করবো মোটুফি, এর মধ্যে আমার নতুন বাড়ি থাকবো, আমি কে গরদামে যেতাম। তাইলে এই বড় মেয়েরা মরে গেছে গা, এই সুযোগে হে বেটার কাছে বিয়া দেওয়ার লেগে এই ভাই তারা চলতেছে। হে বেটার বাড়িটা কই? দর্শক, জামাইয়ের ব্যাপারে তারা যা বললেন সত্যিই অবাক হয়ে যায়, আশ্চর্য হই। কোন দিক দিয়ে কমতি আছে
এই ছেলেটার আমি আপনাদের কাছে জানতে চাই। দর্শক, ছেলের ব্যাপারে কোনো অভিযোগ নাই, ছেলের ও মেয়ের ব্যাপারে কোনো অভিযোগ নাই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটাই বা কি? ওইটাই যে এখানে একটা স্বার্থপরতার প্ল্যান প্রোগ্রাম চলছে। শুধুমাত্র একটা বাবা মায়ের পুত্র সন্তান নাই বলে মানুষকে এমনই হয়ে যেতে হবে। এই পৃথিবীতে যার কোনো সন্তানই নাই তারা কি বেঁচে থাকে না? চিন্তা করে দেখুন, একজন সন্তান তার মায়ের জন্য, বাবার জন্য স্বামীকে ত্যাগ করছেন। যদি এখন সে নিজে একজন মা, অথচ তার সন্তানের কথা সে একবারও ভাবছেন না, তাহলে সে কেমন মা? আর তাকে যে জন্ম দিয়েছে, যে গর্ভধারণ করেছে, তারাই বা কেমন বাবা, কেমন মা? দর্শক, অনেকেই মনে করেন, আমার মনে হয় পরিবার নাই, মা বাবা নাই, ভাই বোন নাই, সন্তানাদি নাই। আমাকে মনে হয় সৃষ্টিকর্তা আকাশ থেকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছেন। একটা পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। এই বিষয়টা কে না জানে যে ছেলেটা আজকে অভিযোগকারী, সৌদি আরব প্রবাসী, তার মতো কি আমার ছোট ভাই নাই? যে মেয়েটার বিরুদ্ধে অভিযোগ, তার মতো কি আমার ছোট বোন নাই? আমি কি চাইবো আমার ছোট ভাইয়ের পারিবারিক বিষয় নিয়ে সারা দেশবাসী জানুক? কোনো ভাই কি চাইতে পারে তার বোনের স্বামীর একটা বিষয় পারিবারিক যেটা নিয়ে সারা দেশবাসী জানুক? এমনটি কেউ চাইবে না, আর আমিও চাই না। কেননা আমারও তো ভাই আছে, বোন আছে, আমারও একটা পরিবার আছে। আমি কখনো চাইবো না আমার পারিবারিক বিষয় পরিবারের বাইরের কেউ জানুক। তারপরেও এই পারিবারিক বিষয়টি মিট করার জন্য শামীম মেম্বারের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতা মন্টু ভাই সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সকলের কাছেই ন্যায় বিচার দাবি করেছি, যাতে সামাজিকভাবে বসে বিষয়টি মিট করে ফেলে। দর্শক, শুক্রবার দিন সকালে মোবাইলে কল পেলাম আজকে তারা নাকি উভয় পক্ষ গ্রামবাসীর সবাই মেয়ের বাড়িতে বসবে। দর্শক, এই কথা শুনে আমি ওখানে উপস্থিত হই, কিন্তু উপস্থিত হয়ে আলহামদুলিল্লাহ এত মানুষ দেখে একদিকে আমি অনেক আনন্দিত হই এবং সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি যে এই গ্রামে এখনো এমন মানুষজন আছে যারা বিভিন্ন পারিবারিক বিষয় মিট করার জন্য একত্রিত হয়ে বসার মতো মন মানসিকতা তাদের আছে এবং তারা চায় বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করতে। কিন্তু সমস্যা হলো এখানে উপস্থিত হয়েছে প্রায় শতাধিক মানুষ, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি আশেপাশের আরো অনেকগুলো গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি নেতা ও ছাত্র দলের নেতা সহ যুবকরা উপস্থিত হয়েছে এই পারিবারিক বিষয়টিকে মিট করার জন্য। কিন্তু সমস্যা হলো এত মানুষের সামনে যদি একটা ছেলে তার স্ত্রী সম্পর্কে, তার স্ত্রীর সামনে থাকা অবস্থায়, তার শ্বশুর শাশুড়ি থাকা অবস্থায় আর এই শত শত মানুষের উপস্থিতিতে অভিযোগ দায়ের করেন, আবার ওই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যদি তার মায়ের সামনে, তার বাবার সামনে, এত শত শত মানুষের সামনে অভিযোগগুলো বলেন বিভিন্ন পচা কথা, নোংরা কথা, এটা কেমন দেখা যায়? তাহলে আমি যে বিষয়টি গোপনে শেষ করার জন্য চেষ্টা করে যাচ্ছি, যেহেতু বিষয়টি পারিবারিক, সেহেতু আমার এই চেষ্টাটা বিফল মনে হচ্ছে। আমি এমন পরিস্থিতি দেখে চিন্তায় পড়ে যাই। এদিকে আলহামদুলিল্লাহ আমি ওখানে উপস্থিত হওয়ার পর আমার বাবার বয়সী মুরব্বী, আমার বাবার বয়সী বন্ধু, আমার সমবয়সী, আমার বড় ভাই বয়সী সবাই যথেষ্ট মূল্যায়ন, আদর, স্নেহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেই শুকরিয়া আমি কিভাবে যে সৃষ্টিকর্তার আদায় করব তা একমাত্র সৃষ্টিকর্তা জানেন। তারা সবাই আমাকে নিয়ে তাদের সাথে চেয়ারে বসাতে চাচ্ছেন, কিন্তু কেন যেন আমার মন বলছে না, আমি ওখানে বসার মতো এখনো যোগ্যতা অর্জন করি নাই। আমি নিচেই বসলাম, কিন্তু মুরব্বীরা কেউ মানছেন না, তারা আমাকে উপরে তাদের সাথে চেয়ারে বসার জন্য বলছেন। পরিশেষে আমি দুহাত জোর করে অনুরোধ করলাম এবং বললাম, আমি যদি এখানে বসে নিজেকে সম্মানিত মনে করি, আপনাদের কোনো সমস্যা আছে? প্লিজ দয়া করে আমার সাথে এমনটি করবেন না, আমি এখানে বসতে চাই। আপনারা এখানে অনেকে আছেন আমার বাবার বয়সী, আমি কখনোই আমার বাবার সাথে বসতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। পরিশেষে তারা আমাকে নিচেই বসার অনুমতি দিলেন, আমি নিচেই বসলাম এবং তাদের কাছ থেকে অনুমতি নিলাম যে আজকের এই দৃশ্যটা খুব ভালো লাগছে, আমি একটা ভিডিও করতে চাই, এটাকে স্মৃতি হিসেবে রেখে দিতে তারা অনুমতি দিলেন। দর্শক, আমি ভিডিও রেকর্ড করছিলাম আর মনে মনে ভাবছিলাম কিভাবে এতগুলো মানুষের সামনে তারা যাতে একে অপরে কথা না বলে। এ ভাই, তোমার দেখা যায় না, তোমার দেখা যায় না। শামীম কই? শামীম কই? হ্যাঁ, মাশাআল্লাহ। এবারে
আসলাম ভাই দেখে খুব ভালো লাগছে। এই পরিবেশটা আমরা গ্রামে দিই না কেন আমরা এটা খুব মিস আর ক্যামেরার মধ্যে না দেখলাম আমার বানাইছে আপনারা যান আসলাম ভাই আপনি আছেন আমার যাওয়া লাগবে না। ওইদিকে বিচার শুরু হয়েছে আর আমি চিন্তা করছি কি বলা যায়। ঠিক এমনই সময় আমার ব্রেন আমাকে একটি পরামর্শ দিল আর আমি তখন বললাম, বিচার শুরু করেছেন, আমাকে ক্ষমা করবেন। সভাপতির অনুমতি ক্রমে আমি আপনাদের কাছে একটা দাবি রাখতে চাই। সবাই জানতে চাইলেন দাবিটা কি। আমি বললাম, আসলে আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যে আমরা এতগুলো মানুষ আজকে একত্রিত হয়েছি একটা পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে। যেহেতু বিষয়টি পারিবারিক, আমরা কি এখানে উপস্থিত কেউ চাইবো আমার ছোট বোনের বিষয়টিকে নিয়ে এভাবে এতগুলো মানুষের সামনে আমার ছোট বোন এসে কথা বলুক? আমরা কি কেউ চাইবো আমাদের নিজেদের পারিবারিক বিষয়গুলো এমন সবার সম্মুখে একে অপরে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলুক? শুধুমাত্র ঘটনাটা পারিবারিক বলে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই, আর সেটি হচ্ছে, যেহেতু ছেলে ভুল করেছে আর না করেছে তারপরও ভুল স্বীকার করে ক্ষমা চাচ্ছে এবং মেয়েকে নিতে আসছে, বরং আপনাদের কাছ থেকে 4-5 জন মানুষ মুরব্বী আপনারা পার্সোনালি বিচার শুরু করার আগে মেয়েটাকে, মেয়ের মাকে, মেয়ের বাবাকে জিজ্ঞেস করুন ছেলে মেয়েকে নিতে আসছে, মেয়ে যাবে কিনা, মেয়ের মা দিবে কিনা এবং মেয়ের বাবা দিবে কিনা। তাছাড়া যদি তারা রাজি না হয় সামাজিকতার সাথে, যেহেতু ছেলে ক্ষমা চেয়েছে, ছেলের পক্ষে যত দায় বা রিস্ক আছে সবগুলো গ্রহণ করে কোনো মতে তাদেরকে বোঝানো যায় কিনা, যেহেতু 5 বছরের অবুঝ বাচ্চা এতিম হবে, সেই বাচ্চাটির দিকে তাকিয়ে এই চেষ্টাটুকু করবেন। ওখানে আপনারা কথা শেষ করে এসে তারপরে বিচার কার্য সম্পন্ন করেন। শুধুমাত্র একটা পারিবারিক বিষয় বলে এই অনুরোধ করছি। আমার এই প্রস্তাবে কেউ রাজি না হলেও পরবর্তীতে সবাই রাজি হয়েছেন। এরপর দর্শক, আমাদের সম্মানিত উপস্থিতিদের মধ্য থেকে কয়েকজন গেলেন মেয়ের সাথে, মেয়ের মায়ের সাথে, মেয়ের বাবার সাথে কথা বলতে। দর্শক এদিকে মেয়েকে বুঝাচ্ছেন কিছু মানুষ একটা পার্সোনাল রুমে গিয়ে, আর ওইদিকে বাহিরে অন্যান্য বিচারকগণ, সভাপতি সহ সবাই অপেক্ষায় আছি ভিতরে কি হচ্ছে, মেয়ে কি যেতে রাজি হচ্ছে নাকি রাজি হচ্ছে না, এই নিয়ে আমরা সবাই উৎকণ্ঠায় আছি। শুধু আমরা উপস্থিত যারা আছি এখানে শত শত মানুষ তারাই নয়, বরং বাড়ির বাহিরে উপস্থিত হয়েছে শত শত মা বোনেরা। সর্বশেষ কি হয়, মেয়েটি কি যাবে তার স্বামীর সাথে নাকি যাবে না, এই বিষয়টি জানার অপেক্ষায় আছে। এরই মধ্যে দর্শক দেখতে পেলাম ওই সৌদি আরব প্রবাসী তার 5 বছরের ছোট্ট মেয়েটি, বাবা মেয়ে খেলাধুলা করছে, খুনসুটি করছে। আমি চিন্তা করলাম, আচ্ছা মেয়েটির বয়স তো 5 বছর হবে, এই যে আজকে এত বড় একটা আয়োজন চলছে, তার মা বাবা আলাদা হয়ে যাবে নাকি একসাথে থাকবে, এই বিষয়টি নিয়ে তার কাছে যদি জানতে চাই, মেয়েটি কি এই ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, এই কৌতূহল নিয়ে এগিয়ে যায়। এরপর কি হলো দেখুন। কয় কি কয়? তোমার নাকটার মধ্যে আমি ওষুধ বাড়াই দিছি, জুতো রাখবো তুমি বাবার কোলে না। আচ্ছা আয়াত, তোমাকে একটা কথা বলেন, জিজ্ঞাসা করি। আচ্ছা আয়াত, কেমন লাগবে তোমার বাবা মা কি চাও তুমি আলাদা হয়ে দিতে, না একসাথে থাকতে চাও? তা কোনটা চাও? একসাথে থাকতে চাও? হ্যাঁ, এ আপনারা শুনছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনছেন? এ আসলাম ভাই শুনছেন? আবার বলো, কি হয়েছে? একসাথে থাকতে চাও বাবা মাকে নিয়ে? তুমি গিয়ে এখন হ্যাঁ কি হয়েছে? আব্বু আম্মুর সাথে থাকতে চাই বলো, মানে আব্বু সাথে থাকতে চাই, আব্বুর সাথে মার সাথে থাকতে চাই, বাপ কাছে মার কাছে থাকতে চাই। থাকতে চাই। এই 10 জনের সামনে এই কথাটা কইতে হইব তোমার? কইবানি হ্যাঁ? কিন্তু কইবা কইবা আর বিচার তো তুমি করবা ইনশাল্লাহ। কইবা না, ওইটা হাতে নাও, এটা কিন্তু খুব মজার জিনিস। তোমার না নাই না নিয়ে গেলে ডরায়, এত চকলেট মনে করে রাখায় না। এটাতে কও কি কি তুমি থাকতে চাও বুঝি কও। মানুষ এমন বাচ্চা রাইখা কিভাবে শয়তানি করে রাখে আমি বুঝি। হ্যাঁ? বাচ্চার লাগা কত মানুষ রে, বাচ্চা লাগা কত কিছু খাইতেছে রে, একটা বাচ্চা লাগা রে।
মানে তোমার আমরে গিয়া শোনো আয়াত তোমার আমরে গিয়া এখন বলবা আমার চলো আমরা বাবা বাড়িতে যাবো পারবানি একটু কিছু কইলে আমার বাবার বন্ধ পারবা তুমি বলতে পারবা দাদা বাড়িতে দাদা দেখতে হ্যাঁ আবার আগে বাবার কাছে বাবা আরে চকলেটটা রেখে দেন চকলেট দিয়ে তো কম দামে তোমাদের দিন সারা দেশ কান্দবো রে কান্দাইস না আমি চাই না কেউ কান্দুক আমরা সবাই আসছি আপনার কাছে আমরা দুটো হাত দুই করে রিকোয়েস্ট করি 6টা মাস সময় দেন এই 6 মাসের মধ্যে যদি কিছু হয় আমরা কেউ আর আসবো না অন্তত 6টা মাস দেন আপনি আপনার বাড়িতে থাকেন যোগাযোগটা রাখেন যদি এর মধ্যে মনে হয় না আপনার সন্তানের দিকে তাকায় আপনার স্বামীর দিকে তাকায় সবকিছু মিলে তাইলে আর আমাদের আশা লাগবে না যদি এরপরও আপনার মনে না হয় তাইলে এরপর আপনাদের ডিসিশন আপনাদের সবার দিকে সবার রিকোয়েস্ট আপনি আমাদের ছোট বোন বা কারো ভাতিজি হ্যাঁ ওই সব কিছু মিলে আরে কেন আমি জামাই ছাড়া বিহাবালা কি মানুষের মধ্যে এইটা ব্যবস্থা আমি 6 বছরের ভিতরে যেই কাজটা না করছি ওরা প্রত্যেকটা মানুষে আমার যদি আমি দাগ লাগাই ওর কাছে যাই ওরা আমার কি করবো আমি নিজেই জানি আপনারা যেটা করে দেন আমি শোনেন 6 মাস সময় দেন বাবু যে উনি আসা যাওয়ার মধ্যে থাকুক ওনারা অবজার্ভ করেন যে ওনার অবস্থাটা কি এখন যাওয়া লাগবো যাওয়ার বিষয়টা এটা তো স্বাভাবিক সমস্যা নেই না যাতে এখানে থাকো এখন বাবু আমার এনেই রাখবো এনেই থাকবো সবকিছু করবো কিন্তু আমার এখন তো দরকার নেই না দরকার না দাদা আমার এখন কিছু শুধু সন্তানের দিকে তাকায় আমি আমার সন্তানের দিকে তাকাইয়া ওরে বহুত চান্স দিছি কিন্তু ওই আবার রাখতে পারে না আচ্ছা তখন জানে নাই কেউ এখন সবাই জানছে এই বিষয়টা সবাই বাবুর পক্ষ থেকে সবাই আপনার কাছে রিকোয়েস্ট করতেছে আপনি এই জিনিসটা পক্ষে 6টা মাস সময় দেন 6 মাস আর বেশি একদিনও কেউ চাইবো না 6 মাসের মধ্যে যদি বাবুর মনে হয় সংসার তো ওই লোকটাই কয় কেমনে যে 20 লক্ষ টাকা 13.5 বড়ি 13.5 বড়ি স্বর্ণ লই আমি আইয়া পড়ছি ও অনেক কিছু বল এখানে আমরা যারা করে তাগোটা ঘুমতেও ভালো লাগে আমি তো করি নাই তাইলে কি লিগে আমার রেডি কইতাছ কিন্তু যখন ভালো মতো সংসার তো ওই লোকটাই যদি কয় তাইলে দর্শক এতক্ষণ আপনারা মেয়েটিকে বোঝানোর যেই ভয়েস রেকর্ড শুনেছেন ওখানে মেয়েটির আপন চাচা শ্বশুর উপস্থিত উনি কিন্তু বারবার বলছেন মা এত কিছু হয়ে গেল যে জায়গায় তোমার শ্বশুরের বিচারও আমি করি একটা দিনও তুমি আমারে জানাইলে না এত কিছু হয়ে গেল বুঝলাম না এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি মেয়েটি বরং সৌদি আরব প্রবাসী যেই অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগের সত্যতাই মিলছে ওখান থেকে যেমন বড় বোন মরে যাওয়ার পর বিষয়টা যে অন্যদিকে মোড় নিয়েছে মেয়েটির কথায় তা প্রমাণ হয়েছে সর্বশেষ বাংলাদেশ সরকার আইনে একটা স্ত্রী একটা স্বামীকে কখন কি কারণে ডিভোর্স দিতে পারে সেই কারণগুলোর মধ্যে একটা কারণও মেয়েটি দেখাতে পারেনি আজকে 6 বছর যাবত 5 বছর শেষ হয়েছে 6 বছর চলতেছে একটা নারী তো কোনো কারণ ছাড়া এমনিতেই আপনার একটা ছেলেরে ডিভোর্স দিয়ে আসে না একটা মেয়েরে এতিম করেন আমার থেকে ভালো বুঝ আপনাদের সবার মত আছে আমি 6টা বছর যখন আমি ওদের বাড়িতে বিয়ে করে যাই আমার ফ্যামিলি সোরে সবাই জানি তাকে ফ্যামিলি করে এটা আমরা জানি তাই না শুনে বিয়ে হয়েছে আমি এই জায়গা থেকে গেছি কোনো সময় আমার অভিযোগ ছিল না কি লেগে আমি নারী হয়েছি আমার কইরা খাইতে হইব করতে হইব মানাই নিতে হইব আমার কথা হচ্ছে এইটা হ্যাঁ ফ্যামিলিতে যাওয়ার পর থেকে আমি হ্যাঁ আপন করছি কিন্তু হ্যাঁ আমার আপন করতে পারে না এরা সবসময় দু নজরই কোনো ব্যাপার না সংসার আমি চলতেছি ফিরতেছি খাইতেছি আমার মেয়েরা হওয়ার পরে টুকটাক সবরা 5 বছর যাই মাইনা নিয়েছি বিগত 1 বছর আগে আমার বোন সেপ্টেম্বরের 7 তারিখে মারা যায় গর্ভাবস্থায় মারা যায় আমার ফ্যামিলিতে নাই কোনো একটা লোক এত বছর যাই করছে নাই করছে ওইগুলো কোনো কষ্টের কথা ছিল না আর কষ্ট লাগলো একবার লাগলে 3বার ভুলে গেছে কিলিগে হাজবেন্ড যদি ভালো হয় একটা যদি সান্ত্বনা দেয় তাহলে ওই শ্বশুরের সাথে রাখি শাশুড়ি ফেরাকি ননসের জালে ফেরাকি এগুলো কিছুই না যদি জামাই যদি ঠিক করে রাখতে পারে বউকে আপনার 1 বছর আগে যখন আমার বোনটা মারা গেল বাবুর চোখের সামনে আমার বোনটা এরকম হয়েছে যখন চলে যাইবো আমি ওরে বললাম রাত্রের বেলা যে দেখো তুমি যে চলে যাইতেছ আমার কিন্তু দুনিয়াতে এখন আমার বাপ মার কিন্তু আমি ছাড়া রক্তের বলতে আর কেউ নাই
এখন তোমার মাথা এই খেয়ালে রাখো আমার এরকম ফেরা দিও না। আজকে অনেক বছর ধরে তোমার লগে আমি থাকতেছি, তোমার ফ্যামিলিটা কিরকম তুমি কিন্তু জানো। এখন তুমিও ওইখানে যাই আমার প্রেশার দিও না। এদিকে আমি এমনি সমস্যার ভিতরে আছি, চারিদিকে প্রেশারে আমি নিতে পারতাম না। এটা বেশ ঠিক আছে, তোমার যেমনি খুশি এমনি আমার বলে দিয়ে সেটা গেছে। আমি এখানে 15 দিন ছিলাম, 15 দিন থাকার পর থেকেই শুরু হয়েছে কবে যাই ঠিক আছে সেগুলো যাবো। এখন করতে করতে 20 দিন হয়েছে আমি ওই বাড়িতে গেলাম। আমার 2টা বাড়ি করছে, যে করছে গালাগালি, মা হয়ে বিয়ে করছে, করুক, আমার সমস্যা নেই। আমি কোনো সময় আজ পর্যন্ত 5 বছরের কাহিনী আমার বাপ মার আজ পর্যন্ত কই নাই যে মা আমার এই অশান্তিটা করছে। ফার্নিচার নিয়ে কইছে, আমি আমার বাপ মার এই পর্যন্ত কই নাই। আমি আমার বাহের ফোন দিয়ে কইছে যে আপনি ঘর তোলেন, আপনি ফার্নিচার আপনি খাইছে। যত অশান্তি করছে আমি কোনো সময় আমার বাপ মারে কই না। আমার মা বুঝতো আমার বাপ নিরুপায় কইলে হ্যাঁ আমার বউ। এখন 1 বছরের ভিতরে ও যখন বিদেশ গেল, 8 মাস থেকে এসে 8 মাস আমার উপরে কি প্রেশারটা পড়ছে আল্লাহ জানে, আমি জানি। 8 মাস আগে আমি যখন এই বাড়ি থেকে ওই বাড়িতে যাই, আমার শাশুড়ি উমরা করতে যাইব, এই যাওয়ার বিষয়টা নিয়ে আমার হাজবেন্ড আমার সাথে ঝগড়া করছে, ওর ফ্যামিলি ঝগড়া করছে, ওর বোনেরা আমার থ্রেট করছে, গৃহস্থী করা নিয়ে আমার ওরা বোনেরা বলছে যে আমি বলরামপুরের ভাত কেমনে খাই আমার দেখে দিব, বাবুর কেমন লাগতো না, বাবুরে ছাড়া আমার ডিভোর্স দিয়ে দিব। ঠিক আছে কইছে, মাইনা নিছে। আমি নিজে মাপ চাইয়া গেছি ওই বাড়িতে। এরপরে দিয়ে 1 বছর, এই 1টা বছরের কাহিনী আপনি করে জাস্ট আমি বলতেছি। 1টা বছর 8 মাস আগে একটা স্বামী যদি বউর সান্ত্বনা দেয়, ফ্যামিলির কেউ কোনো পেন দিতে পারতো না, কিন্তু আমার হাজবেন্ডই আমার বিপক্ষে গেছে। আমি কি এই বাবুরে বিয়ে করছিলাম না? আর 8 মাস আগে বাবু যখন আমার সাথে ঝগড়া করলো, তখন ঠিক আছে আমি কইছি আমার মা ওর কাছে আসল থাকতে বিকে দিয়েছে, কথা দিয়ে আমার জেল লাগে। আমি কইছি না কয়েকটা মাস আমার ভাই থাকতে দে, এরপরে দিয়ে তোর বউ তোর বের যাইব না। আমি বউ বিয়ে করছি কি আপনার ভাইদের হাল লেগে আমার মারে যাই করে কইছে, ওর মায়ে উমরা করতে যাইবো, আমার বাড়ি যাইছে আমার নেওয়ার লেগে। আমার বাহে আমার কইছে তুই যদি এই কাজ যাস আর এই বেটা আমার দরকার নেই, সালাম করে বাড়ি যাচ্ছে। কিন্তু আমি যদি জামাইটারে নিয়ে নাই খাইতাম, বাপ ভাই সব ড্যাঙ্গাইয়া আমি আমার হরির লগে বেড়ে গেছি। আমি আমার জামাই কথা, আমি যেমন জামাই সেই যাওয়ার পরে কোন এক কারণবশত আমি আমার মার লগে কথা বলতেছি, ওই কথাটা আমার জানে নিয়ে খাওয়ার কথা নিয়ে ঝগড়া লাগে, ক্ষণিকের ভিতরে ঝগড়া লাগে। আমার এতটুকু অত্যাচারের ভিতরে পড়ছে, আমি আজকে 5 বছর যাবো আপনার করে আমি সব ক্ষত দেখাইতে পারতাম না, কয়েকটা দাগ খাইয়ে আমার এইখানে আছে এইখানে আছে। আমি যখন এদিক করে বাবুরে দেখাইতাম, বাবুর প্রেশার, বাবুর ফ্যামিলি প্রেশার, না আমি করছি নিজে করছি ওদের প্রেশারের কারণে। আমি যখন আমার হাজবেন্ডকে দেখাইতাম, আমার হাজবেন্ডের কথা এই প্রসেস আমার লগে তুই তো আমার করে ফোন রেখে দিই, ঠিক আছে রাখছে। আমার দামি কষ্টের থেকে করছে। যখন 8 মাস আগে আমি 17টা ঘুমের ট্যাবলেট খাইয়ে মা মরতে গেছি, মরার চেষ্টা এক হিসাবে যদি আমার ট্রিটমেন্ট না করতে হয়তো মরে যেতাম। আমি তার বাঁচার আশায় করি বিগত ওষুধের থেকে 17টা ট্যাবলেট খাইছি, বাকি 3টা ওষুধ ছিল। তখন আমার শাশুড়ি বলে রোজার সময়, গত রোজার ভিতরে, তখন আমার বলে আমি নাকি অভিনয় করছি, নাম বদনাম করা থেকে করছি। তখন দেখি আমার একটা ফোন দিয়ে বললো না যে লোকটা যে আমার বাপের থেকে যায় 3000 টাকা ওইখান থেকে খরচ করে আমার ঘরের ভিতরে আনছে, আমার মারাই আমি এখানে রক্ত স্লাইন করছে। এরা দ্বিতীয় ব্যক্তি কেউ একটা হাজবেন্ড সে ওইও জিগাইলো না, আর ফ্যামিলিতে কেউ জিগাইলো না যে মায়েরা যে অবস্থায় নিলা, যে মায়েরা বাচ্চা আছে নাকি মরে আছে। তখন আমার বাহে ওই বাড়িতে দিবই না, কথাই দিবই না। তারপরে দিয়া ওই আইবো ওই বলতেছে এরকম বাই তাই হয় রাখবো নাহলে বিদায় করুন, 8 মাস পরে হয় রাখবো নাহলে বিদায় করুন। ঠিক আছে ওই মার লগে যোগাযোগ করছে, আমার লগে কথাবার্তা নাই। আমি ওই বাড়িতে গেছি, ওই বাড়িতে আইসে তারপরে দিয়া ওই 8 মাস আগেও আমার কয় ডিভোর্স পেপারটা আমার মার কাছে পাঠাই দেয়, আমি সাইন করে দিকে দিয়ে দিব, সাইন করে দিয়ে দিব। তারপরে ওইখান থেকে আমি যে আসলাম, এইগুলো হয়েছে। স্বামী হিসেবে দরকার ছিল আমার সাপোর্টে দাঁড়ানো। আমার বউ কি অত্যাচারীটা করছে, যার কারণে আজকে আমার বউ আত্মহত্যা করছে, কিন্তু বাবু কোনো সময় কয়নি। 8 মাস থেকে গেছে, 2 মাস না না দাদা। এখন আমি 6টা বছর বাবুরে বুঝাইছি না দাদা, আমি যদি 6টা বছর যে নারী পুরুষটারে একটা মিনিট লেগে পরিবর্তন করতে পারি নাই, আর 6টা বছরে আমি আর কি উন্নতি করতে পারবো? শোনো, এই জায়গাটার মধ্যে একটা কথা, 6টা বছর আপনারা কেউ সংসার করছে? আচ্ছা এই যে অত্যাচারগুলো তোমাকে করছে, মনে হয় সব সত্য। তারা যে করছে তাদের তো আত্মীয় স্বজন আছে, অন্তত এই মুরব্বীরা কিন্তু একই বাড়ি তোমার থাকে, সম্পর্ক ভালোর তো বিষয় না, যে তোমার উপর যে অত্যাচারটা করে চাপটা আমার উপরেই আইতো। তোমার তো সংসার ভিন্ন, ভিন্ন চাইলে 3 ভাই ভিন্ন, সাথে কেউ নাই, তো ভিন্নর ভিত্তে গৃহস্থী সংসারই করে না। এগুলো তো
2 বছর না গিরস্তি করে না বাদল মিয়া আমার বড় বাসুরে গিরস্তি করছে ওই গিরস্তির ফোটা আমারে দেয় আমারে যে বলরামপুরের বাদ কেনে কাজ দিয়া দি মার মায়ের লিয়া বাতাকান দিজা 5 জন তোর ভাই দেশে ভিতরে 5 জন ভাই আচ্ছা এর জন্য শুনুন এর জন্য মানুষ ভুল ত্রুটি করলে আমি বাবুরে বলছি যখন শুনেন আমার বোন যখন মারা গেছে সারা গেছে আমি জানতে ইচ্ছা বাবুরে গেছি বাবু দেখো তখন ঝগড়া না কিছু না তখন বাবু শখ জ্ঞানে বলছে আর এখন বাবু অজ্ঞান তখন শখ জ্ঞানে বাবু আমার বলছে বাবু দেখো আমার বোনের মেয়েছে আজকে তো আমার বোনের জামাই পাগল আমার যদি আল্লাহ না করে কোনো একটা কারণে যদি আমার কিছু হয়ে যায় তুমি কি করবা তুমি ডাইরেক্ট বিদেশ থেকে করছে তুমি কি করবা তোমার সারা যেমন মুক্তার সামনে সব আছে তোমার সারা আমি না থাকলে তুমি চলো তুমি না থাকলেও আমি চলো তাহলে এখন কি লিখে আমার লাগে বিক্রি আবেগের কথা তুমি বাইকটা থাকবে কথা কথাই কয় এখন বললে একটা কথা একটা আমার এই ক্ষতগুলা আমার কথা শুনো এখন মনে করো তুমি নাই তে কি বাচ্চা থাকো না তে নাই তুমি কি বাচ্চা থাকো না বিষয়গুলো আসলে কথার মাধ্যমে কথা চলে যাই হোক দর্শক, ওদিকে শত শত মানুষ অপেক্ষায় আছে কি হয় রেজাল্ট। অবশেষে রেজাল্ট এসেছে। দর্শক, সৌদি আরব প্রবাসী একটা যুবক সে তার স্ত্রীকে ফিরে পেতে তার সন্তানকে বাবা মায়ের ভালোবাসা দিয়ে বড় করার স্বার্থে এই ঘটনাটি মিট করার জন্য আর কি ধরনের চেষ্টা ফিকির করা বাকি আছে আপনার হিসাবে। একজন সাংবাদিক তার কাছে একজন অভিযোগ করবেন, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার কাছেও অভিযোগের বিষয়ে জানবেন। উভয় পক্ষের বক্তব্য নিয়ে যদি থাকে সাক্ষী, তাদেরও বক্তব্য তিনি সংগ্রহ করে রিপোর্ট করে দিবেন। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তার একমাত্র ইনকামের রাস্তা। কিন্তু একটা সামাজিক বিষয় মিট করার জন্য একজন সাংবাদিক হিসেবে আর কি চেষ্টা ফিকির বাকি আছে আপনার হিসেবে। মেয়ের কাছে বউ হিসাবে উনি কথা বলতে পারবো, বাচ্চা হিসাবে বাচ্চার যতটুকু হক আছে উনি আদায় করবো। এর মাঝে যদি ওরা যদি সমঝোতা হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি আমার যদি কোনো সহযোগিতা লাগে এটা আমরা আচ্ছা, তাহলে ডকুমেন্ট হিসাবে আমার একটা অনুমতি দিয়ে আমি এই রিপোর্টটা করে রাখবো। রাষ্ট্রে কমো যে তারা 2 মাস সময় চাইছে। উনি কইছে উনি আপনি যে কথা মন্ত্রী কইছেন ইনশাল্লাহ ঠিক আছে মন্টু ভাই। ওকে তো না, সবাই দোয়া করতেছে আলহামদুলিল্লাহ। আবার আমরা তুঙ্গরের ছাড়া আমরা বইয়া এটা সিদ্ধান্ত করবো। দর্শক, একটা মানুষ অন্যায় অবিচারের শিকার হলে প্রথমে পরিবারে অভিযোগ দায়ের করেন, মিট করার চেষ্টা করেন, এরপর সামাজিকভাবে মিট করার চেষ্টা করেন। এরকম চেষ্টা ফিকিরের মধ্যে আর কি আর কোন ধরনের চেষ্টা বাকি আছে শুধুমাত্র আপনাদের দেশবাসীদের কাছে এই ঘটনাটি নিয়ে বিচার চাওয়া ছাড়া। এবার আপনারাই বলুন। তাই একটা অন্যায় অবিচারের ন্যায় বিচার আপনাদের দেশবাসী সবার কাছেই এর বিচার চাই। আপনারা কি চান এই অবুঝ শিশুটি যেভাবে বলছে আমি আমার বাবা মায়ের সাথে একসাথে থাকতে চাই, তার মনের আশাটি পূর্ণ হোক? দর্শক, অবশেষে রেজাল্ট এসেছে। তবে রেজাল্ট হচ্ছে মেয়েকে তারা এখনো রাজি করাতে পারেননি। মেয়ের বাবা 2 মাস সময় চেয়েছেন, কিন্তু বিচারকগণ এত সময় দেননি, মাত্র 1 সপ্তাহ সময় দিয়েছেন। আর এই 1 সপ্তাহ কিসের সময় দিয়েছেন এই বিষয়টি চলুন বিস্তারিত দেখি। আসলে কম বেশি এখানে সবাই সত্য বলি মিথ্যা বলি সবাই কম বেশি পাপি। যদি আজকে আমগো সবার উচিলায় এই সংসারটা জোড়া লাগে, হয়তো তাকে উচিলায় আমাদের সব সুযোগ আমরা সবাই চাই যাতে করে তাদের সংসারটা জোড়া লাগে। এই ক্ষেত্রে সভাপতি সাহেব ওনারা যে কথাটা বলছে যে 1 সপ্তাহ ছেলে আসবে, যেহেতু সংসারটা তাদের 2 জনের, আমরা তাদেরকে জোর করে জোড়া দেওয়া সম্ভব না। তাদের মনের মিলের একটা বিষয় আছে। 1 সপ্তাহের মধ্যে ছেলে আসা যাওয়া করুক, তারা স্বামী স্ত্রী যদি মিলে যায় তাহলে তো আমাদের আমাদের বসার দরকারই নেই। আমরা আশা করবো 1 সপ্তাহ পরে আমরা বসবো না। এই দোয়া করে আজকে আমরা বিদায় নিতে পারি। কি বলে নাকি আপনারা চান যে মালয়েশিয়ান প্রবাসী ইবলিস শয়তান সৌদি আরব প্রবাসীর ভাইরা ভাই তিনি যে লোভ করেছেন
এতদিন আনন্দ ফুর্তি করেছেন বড় বোনকে নিয়ে, এখন ফুর্তি করবেন নিজের শালীকে নিয়ে, এবং শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর তাদের সকল সয় সম্পত্তি ভোগ করার যেই লোভ করেছেন ওইটা বাস্তবায়ন হোক, নাকি আপনি চান সবকিছু ভুলে গিয়ে অবুঝ শিশুটার দিকে তাকিয়ে, যেহেতু তাদের কোনো পারিবারিক সমস্যা নেই, শুধুমাত্র মেয়ের বাবা মার খোঁজ খবর নেয়ার জন্য প্রবাসীকে তার শ্বশুর বাড়িতে থাকতে এবং নিজের বাড়িতেও থেকে কিভাবে মিলেমিশে ভালোবাসার সংসার করার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়, এটা বাস্তবায়ন হোক। আপনি কোনটা চান দর্শক? যেহেতু বিচার এখন আপনার উপরে। আমি মৌটুবি গ্রামবাসীর প্রতি মানে কৃতজ্ঞ, বিশেষ করে মন্টু ভাই, এখানে আপনারা যারা আমি ফ্যামিলি মেম্বার আছে, যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন, গ্রামের একটা মেয়েকে ভালোবাসা নিজের মেয়ের মতো করে। এরকম জিনিসগুলো আসলে এখানে আমরা জিয়ারকান্দির অনেকেই আছি, আমরা ভাইবাতি যারা, আমরা খুব মিস করি। ইস, আমাদের গ্রামে যদি এরকম করতে পারতাম আমরা, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এক সপ্তাহের মধ্যে আজকে শেষ দিন। এই শেষ দিনের মধ্যে আজকে প্রথম সৌদি আরব প্রবাসীর সাথে কথা বলবো অন ক্যামেরায়। এই দিনগুলোর মধ্যে তার অভিজ্ঞতা কি হয়েছে, আসলেই কি তার মন বলছে তার স্ত্রী তার কাছে ফিরে আসবে, আসলে বিষয়টা কি, আজকে তার সাথে আপনাদের সামনে কথা বলবো। তার মন বিবেক বিবেচনা কি বলছে, সে তার সংসারে ফিরে আসবে নাকি অন্য কিছু হবে। মন্টু ভাই বললো আর কি, আমার জানা মতে উনি যথেষ্ট চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন। ওনার কথা শুনে না বিদেই উনি এই কথাটা বলতে বাধ্য হয়েছেন। আচ্ছা, আপনার কি মনে হয় শুধু মন্টু ভাইয়ের এই বক্তব্য থাকবে, না ওই গ্রামের সবার এই বক্তব্য? সবাই এখন এই 6 দিন ধরে যতদিন গেছি সবাই একই হইয়া যে কি করবি এটা তোর চিন্তা ভাবনা, হয়তো উড়াই নিয়ে যা বা এত এমন করতেছে, মানে পুরো গ্রামবাসী চায় যে আপনাদের পরিবারটা ঠিক হোক, ঠিক হোক। সবাই বলতেছে যে গ্রামবাসী কেউ চায় না যে এটা আলাদা হয়ে যায়। তাদের গ্রামবাসী কেউই চায় না। যতদিন যাইতেছি সবাই বলতেছে যে তোমরা আল্লাহ যদি তোমার উপরে রহম করে, এমনকি এমন লোক বলতেছে কেউ কেউ রোজা রাখতেছে আমাদের জন্য, অন্য লোক প্রতিবেশী তাদের প্রতিবেশী রোজা রাখতেছে, নফল রোজা, তারপরে তাদের আত্মীয় স্বজন রোজা রাখতেছে, ওনার বাবা রোজা রাখতেছে, নামাজ পড়তেছে, নফল নামাজ, যেন আমরা একসাথে হয়ে যায়। এভাবে সবাই বলতেছে আর কি, যে আমি রোজা রাখতেছি, বলতেছে যে প্রতিবেশীর এই লোকটা রোজা রাখতেছে, নফল নামাজ পড়তেছে, শুধু তোমরা জানি একসাথে হয়ে যাও। এভাবে গ্রামের সবাই আমার বলতেছে আর কি। দেখেন, চেনা না জানা না, যাই হোক, আরেকজনের সংসার ঠিকানা লেগা মানুষ নফল রোজা রাখতেছে। আচ্ছা, ওই দিনের যেই এই ঘটনাটা আপনি ছিলেন, এই প্রথম দিন যে গ্রামবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গরা সবাই বসছিল, যেভাবে আপনাদের পরিবারটা টিকানোর জন্য এই জনগণ দোয়া করছে, এমন কি আপনি কখনো শুনছেন, দেখছেন? আমার জীবনে আমি শুনি নাই যে কারোর জন্য কেউ এরকম করতে। যখন ভিতরে সবাই 5 জনের কথা বলতেছে আনিকার সাথে, তখন প্রায় শতাধিক লোক ছিল, সবাই মুনাজাত দল নিজে নিজে থেকে যে আল্লাহ জুম্মার দিন উসিলায় তাদেরকে মিলাই দাও আল্লাহ, সবাই বলছে। আমি যখন বসেছিলাম আমি এগুলাই শুনলাম। যত শতাধিক লোক আছিল সবার মুখ থেকে এই একটা কথাই ছিল, আল্লাহ তুমি জুম্মার দিনের উসিলায় সবাই মিলাই, তাকে 2 জনের মিলাই দাও। সবাই এই দোয়াটা করছে। তারপরে বেরোনোর পরে কয় আল্লাহ রহমত করছেন, আল্লাহ রহমত করছেন, এইভাবে সবাই বলতেছে আল্লাহ রহমত করছেনই। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, এই এতগুলো মানুষ তারাই সবাই বুঝা আল্লাহর কাছে দোয়া করলো আপনাকে লাগিয়া, না তারা সবাই অবুঝ, শুধু আপনার স্ত্রী, আপনার শ্বশুর শাশুড়ি এবং আপনার ভাইরাই বুঝ? এখানে বিষয়টা কি? আরেকটা বিষয় হচ্ছে, এই যে একটা বিচার কার্য আপনি দেখছেন, আপনার জীবনে এমন ন্যায় বিচার আর দেখছেন? না, আমি কখনো দেখি নাই। প্রত্যেক যত এই বয়সটার মধ্যে 29 বছর চলে আমার, আমি যত বিচারে দেখছি যে একটা পক্ষ নিরপেক্ষ থাকে, কিন্তু ইনশাল্লাহ আমি দেখলাম যে এখানে কোনো পক্ষ নিরপেক্ষ নেই, সবাই। কিন্তু আমি আমার স্ত্রী সন্তানদের জন্য যা করছি, আমি কখনো ভাবি নাই যে আমার লাইফে এরকম কোনো কিছু হবে। আমার রক্তের সাথে আমার স্ত্রী, আমার সন্তান এভাবে জড়াই আছে। আমি মানে যত চেষ্টাই করতেছি ভুলতে পারতেছি না। আমি এত কিছুর পরও আমি চাইতেছি আমার ফ্যামিলিটা আমার বুকের মধ্যে আসুক, আমার স্ত্রী সন্তান সবাই আমার বুকের মধ্যে আসুক, তাদেরকে নিয়ে আমি বাকি জীবনটা একসাথে থাকি সুন্দরভাবে। ওইটাই আমি চাইতেছি। এখন পর্যন্ত অনেক কিছু হয়ে গেছে আমাদের মধ্যে,
এটা আমি নিজের চোখে দেখছি। আমার ওয়াইফের হাতে মোবাইলটা ছিল, আমার শ্বশুর হাতে ছিল। একটু পরপর মালয়েশিয়াতে যে আমার ভাইরা ভাই থাকে উনি বারবার ফোন দিতেছে, একটু কথা বলতেছে ম্যাডাম, যখন ওই ফোনটা আসতেছে ফোনটা কাইটা দিয়া আবার আমার সাথে একটু রাফ ব্যবহার করতেছে, খারাপভাবে ব্যবহার করতেছে। তারপরে আবার অনেকক্ষণ কথা বলতেছি, বুঝাইতেছি, তখন আবার ঠিক, তখন আবার আমার শ্বশুর মোবাইলে ফোন দিতেছে, তখন আবার আমার শ্বশুর এসে বলতেছে আনিকা কথা বলা বন্ধ কর, ওরে বল বুঝায় যাওয়ার জন্য এখান থেকে। এভাবে চলছে আর কি। তার মানে আপনার কাছে বিষয়টা কি মনে হয়? আমার মনে হচ্ছে যে শ্বশুর শাশুড়ি ওই ছেলের সাথে এমন কোনো কথা দিছে যে ওইখানে বিয়ে দেবে বা এরকম সিচুয়েশনটা তৈরি করছে। এই জন্য আমার ওয়াইফ মানে এদিকেও যাইতে পারতেছে না, ওইদিকেও যাইতে পারতেছে না, এরকম মনে হয়। মানে আপনার ওয়াইফ আপনি মনে করতেছেন নিরুপায়? হ্যাঁ নিরুপায়, আমার ওয়াইফ নিরুপায়। যে আপনারা যা কইছেন বাপ মা, আমি তো তা শুনছি, হই এই তো ডিভোর্স দিয়ে দেওয়ার দিয়েছি, হই এখন আর আমি অন্য বেজালে জড়াইতেছি পাই সেই এটা। আচ্ছা, আজকে পর্যন্ত আপনার কাছে কি মনে হইতেছে বিষয়টা, আপনার নিজেকে প্রশ্ন করিয়া? কারণ আপনি এই এতদিন যে জায়গায় আপনি ওই বাড়ির সামনে যাইতে পারেন নাই, সেই জায়গায় গ্রামের সবার সিদ্ধান্তের কারণে আপনি 1 সপ্তাহ আসা যাওয়ার ফ্রি একটা হিসাবে ভিসা পাইছেন। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার ভিত্তিতে আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত আপনার যেই অবিচারের যে অভিযোগটা, যে আপনার ভাইরা ভাই আপনার শালীকে বিয়ে করার জন্য তার শ্বশুর শাশুড়িকে প্রেসার দিচ্ছেন, এখানে তারা নিরুপায়, আপনি তো এটা মনে করেন নাকি? এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। এই বিষয়টা আমার ওয়াইফ নিরুপায়, কিন্তু আমার শাশুড়ি ওইটাতে জড়িত আছে, আমার ভাইরা ভাই জড়িত আছে, আমার শ্বশুরও এগুলোর মধ্যে তেমন একটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু ফ্যামিলিগতভাবে উনিও এখন ওই দিকে আগায় গেছে আর কি। আচ্ছা, ওই যে বলছিলেন বিয়ের শুরু থেকে এই প্রায় সময় আপনার স্ত্রী, আমার বিয়ের প্রথম রাত্রে থেকে আমার ওয়াইফের চাওয়া ছিল যে ওর বাবা মারে দেখার। প্রথম দিক দিয়ে এইভাবে বলছে যে ওর বাবা মারে আমি কথা দিয়েছিলাম দেখবো, তারপর আমি যতটুকু সম্ভব আমার দিক থেকে আমি দেখছি, কিন্তু তাদের কাছে মনে হয় আমি এনাফ দেখি না ওনাদেরকে, আমি তাদের মতো করে আমি দেখি না। তারপর ওয়াইফ আস্তে আস্তে বলতে থাকে যে হয়তো ওইখানে গেলে ভালো হবে। তারপর যখন আমার জেরস মারা যায়, এরপর থেকে গত 1 বছর একটু চাপ অতিরিক্ত বেশি আমার দেওয়া শুরু করছে ওইখানে যাওয়ার জন্য। আমার ওয়াইফ বলতেছে যে তুমি আমাদের এখানে চলে আসো, আমাদের কেউ নেই, এটা সেটা বলা শুরু করছে। লাস্ট পর্যায়ে গত ডিভোর্সের আমার 15 দিন 10 দিন আগে থেকে বলতেছে যে আমার দ্বারা সম্ভব না, তুমি চিন্তা ভাবনা করে ডিসিশন নাও, তুমি কি যাইবা কি যাইবা না। এভাবে চলতেছিল যে আমার কোনো দেখার মতন আর পথ না, আমার মা বাবারে দেখমু না তোমারে দেখমু, এভাবে আমার বলতেছিল। কিন্তু আমি বুঝতে পারি নাই যে এই পর্যায়ে যাইবো। তারপর বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর আমার ডিভোর্স নোটিশ দিয়ে দিছে। সামান্য কিছু কথা আমার শাশুর সাথে হয়েছে, তারপরে উনি কথার ভিত্তিতে আমার ওয়াইফের বইলা ডিভোর্স পাঠাই দিয়েছে, আমি জানতাম না। কি এমন কথা হইলো আপনার শাশুড়ির কাছে, শাশুড়ির সাথে, যে শাশুড়ির সাথে একটু কথাবার্তা কইলেন, আপনার স্ত্রী আপনার ডিভোর্স দিল? শাশুড়ির সাথে আমি কথা বলছিলাম, আমার ওয়াইফ 3 দিন 4 দিন, আমার বাবা ক্যান্সারে আক্রান্ত, উনি লাস্ট স্টেজে আছে। আমি বলছি যে তুমি 22 দিন 23 দিন ওদের বাসায় ছিল বাপের বাড়িতে। তারপর আমি বলছি যে তুমি আমাদের বাসায় যাও, আমার আব্বার তো লাস্ট সময়, কখন জানি আল্লাহ নিয়ে নে। তারপরে ও গেল, যাওয়ার পরে আপনার 3 দিন থাকার পরে, প্রথম দিন থাকার পরে ভালো হাসি খুশি কথা বলতেছে, দ্বিতীয় দিন আমার ফোন দিয়ে বলতেছে যে আম্মা কান্নাকাটি করতেছে, ভাল লাগে না। তারপরে ওই আমার বাইরা ভাইয়ের যে ছেলেটা, এটা আমার শ্বশুর বাড়িতে থাকে, ও নাকি কান্নাকাটি করে ওর জন্য, আমি যাইতে হইব। আমাকে 1 দিন হয়েছে আইসো, আর একটু সময় নাও, 2-1 দিন থাইকা যাও। তারপর দ্বিতীয় দিনও ওই কান্নাকাটি করতেছে যাওয়ার জন্য। আমি বলতেছি এভাবে কি সংসার করা যায়? তুমি এভাবে যাওয়ার জন্য এমন করতেছো, আমারও তো বাবা মা আছে, তোমার বাবা মার সাথে এভাবে তো চলে না, আর 2-1টা দিন থাকো, এভাবে বলছি। তারপর তৃতীয় দিন ওই ডাক্তার কাছে গেছে, বইলা ওইখান থেকে আমার না বইলা শ্বশুর বাড়িতে চলে আইছে, আমার শ্বশুর বাড়িতে চলে আইছে। পরে আমি সকালবেলা ফোন দিলাম ডিউটি শেষ করে আইসা, যে আমার আম্মারে যে আনিকা কই, আনিকা ডাক্তার কাছে গিয়া ওইখান থেকে গেছে। পরে আমার শাশুড়ি ফোন দিলাম যে আপনার মেয়ে নাকি বাড়িতে গেছে। আমার তো বইলা গেল না, এটা কি ঠিক করলো? আপনি কি মা হিসাবে বলার দরকার না? আপনি নাকি ফোন দিয়ে আরো কান্নাকাটি করেন যে আনিকা তুই আয়া পর, তোরে ছাড়া ভাল লাগে না, তোরে ছাড়া আবু বকর কান্নাকাটি করে, এগুলা বলেন তো, এগুলো কি একটা মায়ের কাজ? আপনার মেয়েরে কি সংসার করাইবেন না? এভাবে কথা বলতেছি। পরে ওনারে অনেক কিছু বুঝাইলাম যে আমারও তো একটা মেয়ে আছে, আমার মেয়েরও তো বিয়ে দিব, আমি তো চামু একটা ছেলের সাথে সুখে থাক,
এগুলা বলছি। উনি বলতেছে যে কথাগুলো তুমি আমারে বলতেছো, তুমি তোমার মেয়েরে বলতেছো না, আমি আপনারই বলতেছি। এটা আপনি তো চাইবেন যে আপনার মেয়ের জামাইয়ের সাথে আপনার মেয়েরা ভালো থাকুক, আপনি তো সবসময় আপনার কাছে নিয়ে আসেন আপনার মেয়েটারে। এগুলা বলার পরে উনি খুব রাগ করে আমার সাথে বকাবকি করতেছে যে তুই পারলে তোর বউ তুই আমার থেকে কাইরা নিস, আমার মেয়ে হচ্ছে আমার বুকের ধন, এভাবে বলতেছে। আমি কইছি আপনার বুকের ধন ছিল বিয়ের আগ পর্যন্ত, এখন আমার বুকের ধন, কই তুই আমার থেকে নিস পারলে কেমনে নেস। আমি কই ঠিক আছে, আপনি আপনার মেয়ের কতদিন রাখতে পারেন রাখেন। রাগে আমি কথাটা বলছি যে আপনি আপনার স্ত্রী বিয়ে আপনি বলতে পারেন, দাবিও করতে পারেন। আমি আমার শাশুড়ি বলতেছে আপনি ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন কতদিন রাখতে পারেন রাখেন। কয় আমি তোর আর দিতামই না, আমি না দিলে আমার যা কিছু আছে আমি যা সবকিছু আপনাদেরকে দিছি এগুলো আপনারা ফেরত দেন, আর আপনাদের বাসায় আমার বাসায় কিছু দেন নাই, তারপর কিছু থাকলে নিয়ে আসেন। তারপরে এগুলো আবার আমার ওয়াইফে আইসা শুনছে, আমার কইতেছে কি এমন দিছ তুমি আজকে বইলা লাইলে আমার মার সাথে। আমি কইছি যে আমি তোমার মা আমার এইভাবে বকাঝোকা করতেছে এই জন্য আমি বলছি। ঠিক আছে, আমার মায়ের সিদ্ধান্ত যেটা নিব ওইটাই হইব। তারপরে এই বইলে আমি ফোন কাইটা দিয়েছি, একদিন ফোন দিই নাই, দ্বিতীয় দিন আমার ডিভোর্স নোটিশ পাঠাইছে। আচ্ছা, ওনার সাথে কথা বলতে আমার এগুলোই হয়েছে।